বিরতির পর আবার স্বাগত বিকেল ৫টার নিউজ আওয়ারে। দর্শক, বিশ্বকাপের নানা দিক নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন এটি নিউজের সিনিয়র নিউজ এডিটর অর্পণ মৈত্র। আমরা তার সাথে কথা বলবো বিশ্বকাপের নানা প্রসঙ্গ নিয়ে। দাদা, আপনি কেমন আছেন? কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। যে বিষয়টা প্রথমেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে গত রাতে কিন্তু একটি দুর্দান্ত ম্যাচ হয়েছে ফ্রান্স এবং মরক্কোর। সেখানে আমরা বেশ কিছু বিষয় দেখতে পেয়েছি, যেমন প্রথমে আলোচনা করব পেনাল্টি শুট আউট মিসের একটা বিষয় রয়েছে এমবাপ্পের। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে দুর্দান্ত একটি খেলা হয়েছে, কিন্তু আসলে কিছু কিছু জায়গাটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। যেমন আমরা বলতেই পারি যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ফ্রান্স পুরো খেলা জুড়ে, কিন্তু আমরা মরক্কোর যে গোলকিপার, সেই গোলকিপারের কথা যদি আমরা আসি, ইয়াসির বুনোর কথা যদি বলি, অসাধারণ গোলকিপিং করেছেন প্রথমার্ধে। প্রথমার্ধে বলতে গেলে এই গোল তো অনেকগুলো হতো যদি না ইয়াসিন বুনো ঠিকমতো যদি গোলকিপিংটা না করতেন। কারণ এদের ডিফেন্স বা এদের আক্রমণ ভাগ একেবারেই দুর্বল। যে দলকে আমরা দেখেছি গ্রুপ পর্বে স্পেনকে আটকে দিয়েছে, এক এক গোলে ড্র করে আটকে দিয়েছে, যে দুইবারের বিশ্বকাপ জয়ী স্পেন তাদেরকে আটকে দিয়েছিল। সেই দলের এই পারফরমেন্সটা আসলে ফ্রান্সের এগেনস্টে খুব একটা আশাজনক। তারপর প্রথমার্ধে তারা কোনো দলই গোল পায়নি এবং আপনি যেটা বলছিলেন যে এমবাপ্পের পেনাল্টি মিস, ফ্রান্সের এবারে ফ্রান্স দলের বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স দলের জন্য এটি তাদের দ্বিতীয় পেনাল্টি মিস। মানে নরমাল যে খেলার করিম বেনজেমা পেনাল্টি মিস করেছিলেন 14 সালের বিশ্বকাপে, ব্রাজিল বিশ্বকাপে, এবং সেটা হচ্ছে যে উনি ছিলেন প্রথম ফ্রান্সের যিনি পেনাল্টি মিস করেছেন, এবং তার দলে দ্বিতীয় কিলিয়ান এমবাপ্পে যুক্ত হলেন পেনাল্টি মিসের দিক থেকে। একটি প্রশ্ন আপনাকে দাদা করতে চাই, সেটা হচ্ছে যে বড় তারকা যারা সবসময় বিভিন্ন ম্যাচে কিন্তু পেনাল্টি শুটআউটে অংশগ্রহণ করেন, যেমন লিওনেল মেসিকেও আমরা দেখেছি এর আগে পেনাল্টি মিস করতে, এবং কিলিয়ান এমবাপ্পেও করেছে। এবং একটা প্রশ্ন, এই ধরনের ম্যাচগুলো, বড় ম্যাচে তারা কি মানসিক চাপে নাকি অন্য কোনো কারণে, নাকি গোলকিপার ভালো হওয়ার কারণে এই পেনাল্টি শুটআউটগুলো তারা মিস করছেন? না, একটা কথা বলি আমি, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। প্রথমে আমরা যে মেসির কথা যখন আমরা বলছি, মেসির যখন প্রথম খেলাটা হলো, প্রথম খেলাতে উনি পেনাল্টি শুটআউটে অংশ নিয়েছিলেন, উনি শুট করেছিলেন, কিন্তু সেই শুটআউটটা কিন্তু আমরা যখন দেখি, যদি ভালো করে বারে বারে করে যখন দেখছিলাম, তখন দেখেছি আসলে এটা মেসি সুলভ শুটআউট নয়। এবং ওই যে ডি বক্সের মধ্যে, পেনাল্টি বক্সের মধ্যে যে ফাউল, রেফারি যখন ফাউলটা ধরলেন, তখন এটা নিয়ে কিন্তু বেশ দর্শক মহলে বা বিশ্লেষক মহলে কথা হচ্ছিল, বা ভাষ্যকাররাও তখন বলছিলেন যে আসলে কি এটা ফাউল, এটাকে ফাউল না ধরলে হয়তো রেফারি পারতেন। আমার মনে হয় সেই সময়টা মেসির মাথার মধ্যেও চলছিল যে আসলে কি এর ফাউল হয়েছে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিই, আমরা না হয় খেলে জিতবো, এরকম একটা ব্যাপার, মানসিকতা, আমি এটাকে চাপ বলবো না। মানে যেহেতু বলছি যে পেনাল্টি শুটআউটে মেসি শুটটা করলেন, সেটা মেসি সুলভ না। দেখা গেল মারলেন, বল গোল পোস্টের বাঁ দিক দিয়ে বেরিয়ে চলে গেল, অনেক বাইরে দিয়ে বেরিয়ে গেল। এটা তো আসলে সাধারণত তিনি এই ধরনের শুট করেন না। হ্যাঁ, পেনাল্টি শুটআউটে উনি অংশ নেন, উনিই শুট করেন, কারণ গোল্ডেন বুটের একটা চান্স থেকেই যায়। হ্যাঁ, মেসি এবারে একজন দাবিদার, এমবাপ্পেও যেরকম দাবিদার, এবারে তারা দুজনে 8 গোল করে করেছেন, সমান রয়েছেন। এখন যেটা আপনি বলছেন যে সমান যখন এমবাপ্পে এবং মেসি দুজনে সমান রয়েছে, ফ্রান্স এই সেমিফাইনালে একটা খেলায় মরক্কোকে হারিয়ে দিয়ে উঠে গেল, সেমিফাইনালে উঠলো, কোয়ার্টার ফাইনালে হারিয়ে। সামনে আর্জেন্টিনার একটা খেলা আছে, সেই খেলাতে যদি তারা জিততে পারে, তারপরে যদি তারা সেমিফাইনালে ওঠে, তবেই কম্পিটিশনটা থাকবে। আমাদের সামনে তো আরো ইংল্যান্ডের খেলা আছে, বেশ কয়েকটা ম্যাচ আছে, সুইডেনের খেলা আছে, তারপরে আর্জেন্টিনার খেলা আছে, ইংল্যান্ডের খেলা আছে। এখন এদের এই ম্যাচগুলোর দিকে আমাদেরকে তাকাতে হবে, আসলে কি ঘটবে আর কি, সেটা তো বলা যাচ্ছে না। আর একটা আন্ডারডগ টিমও জিতে যেতে পারে, যেমন করে যে কেপ ভার্দে আটকে দিয়েছিল স্পেনকে, হ্যাঁ, স্পেনকে আটকে দিয়েছিল। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা ভজিনহার কথা অবশ্যই বলতে পারি, মানে কি বলতেই হবে আমাদেরকে, কারণ
ভজিনাকে এই প্রথমবারের মতো কেপ ভার্দে যখন এলো বিশ্বকাপে, আমরা তখন মাত্র 5 লাখ জনগোষ্ঠীর একটি দেশ, আমাদের বাংলাদেশে ছোট একটি দেশ। একটি দলের বলতে আমি বলতে যাচ্ছি যে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার যেরকম সমর্থক আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্রাজিল বা আর্জেন্টিনার যে কোনো এক দলের সমর্থক 5 লাখের থেকে বেশি বাংলাদেশের মধ্যে। 5 লাখ কেন, অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ, এবং সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা, সেই দলকে প্রায় অনেকটা নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল। হ্যাঁ, অবশ্যই তাই, এবং সেটা একমাত্র তার কৃতিত্ব আমরা দেবো অবশ্যই ভজিনাকে। এবং একটা জিনিস ভজিনা পরে বলেছেন সাংবাদিকদেরকে যে তার জীবনের একটা ইয়ে ছিল যে তার মাকে তিনি নিয়ে আসবেন বিশ্বকাপে উনি গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন, কিন্তু প্রথম খেলাতে তিনি কিন্তু আনতে পারেননি, যেদিন স্পেনের সাথে তার প্রথম যে খেলা ছিল আনতে পারেননি। কিন্তু পরের খেলাতে অবশ্যই একটা ব্যবস্থা করে ফিফা তার এই আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা, তার মার জন্য ভিসা ইয়ে করে, আসলে ভিসাটা কেন করতে পারেননি না সেক্ষেত্রে আমি একটু বলতেই চাই, অন্য কোনো ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে অর্থের অভাবে ভিসার জন্য যে পয়সাটা জমা দিতে হয় দূতাবাসে, মার্কিন দূতাবাসে জমা দিতে হয়, সেটা তার ছিল না। এবং তার দলেরও সেই পরিস্থিতি ছিল না যে তার মাকে বাড়তি টাকা দিয়ে তার মাকে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেইটাই একটা তার দুঃখ ছিল জীবনের, যে আমার মাকে আমি আনতে পারলাম না অর্থের অভাবে। হ্যাঁ, সেই আবেদনে সাড়া দিয়ে তার এই কথাই। এবং ভজিনার সেই পারফরমেন্সের পরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তিনি কতটা জনমানুষের কাছে, বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। অবশ্যই বিভিন্ন জায়গায় তাকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, সাংবাদিকরা তার পিছু ছুটছে বিভিন্ন খবর সংগ্রহের জন্য। এবং তারা যখন দেশে ফিরে গেল, বিশ্বকাপ শেষের মিশন শেষ করে যখন দেশে ফিরল, তাদেরকে বিরচিত সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের দেশে। হ্যাঁ, তারা হয়তো নকআউট পর্বে উঠতে পারেনি, তবুও তারা দেশে ফিরে বিরচিত সম্মান পেয়েছে। কারণ এতটুকু একটা দেশ, আপনি যদি একটু দেখেন যে এই কেপ ভার্দে কিন্তু অত্যন্ত সুন্দর একটি দেশ। হ্যাঁ, 10টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। কিন্তু এই 10টি দ্বীপ কিন্তু আসলে দ্বীপ নয়, 10টি আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের কি বলে আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে একদম তলা থেকে গড়ে ওঠা 10টি আগ্নেয়গিরি। এবং এই 10টি আগ্নেয়গিরির মধ্যে একটি কিন্তু এখনো অত্যন্ত জীবন্ত আছে, অত্যন্ত জীবন্ত। যখন তখন এটার থেকে ব্লাস্ট করতে পারে না, করে। হ্যাঁ, সেই রকম একটি দেশ যাদের কৃষি পণ্য বলতে কিছু নেই, সমস্তটাই বাইরে থেকে আসে জাহাজে করে। সেই জায়গাতে ফুটবল এতটা সমাদৃত, জনপ্রিয় যায় না। তাদের বিশ্ব মানে আন্তর্জাতিক মানের খেলার জন্য কিন্তু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গোটা দেশে দুটো মাত্র। এবং সেই জায়গা থেকে উঠে এসে তারা এরকম পারফর্ম করে গেল, এবং মানুষের হৃদয়ে কিন্তু একটা দাগ কেটে গিয়েছে। আজ রাতে কিন্তু একটি ম্যাচ রয়েছে ইউরোপের এলিট দুটি দল, বেলজিয়াম এবং স্পেন। এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন, সেখানে কারা এগিয়ে থাকবে? আসলে বেলজিয়াম এবং স্পেনের কথা যদি আপনি বলেন, বেলজিয়াম সর্বশেষ যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছেন। ওদিকে স্পেন হচ্ছে একটা দল যাদের শক্তি এবং অবস্থান বা পারফরমেন্স অবশ্যই বেলজিয়ামের থেকে অনেক ভালো, অনেক বেশি। হ্যাঁ, 22 বার স্পেন মুখোমুখি হয়েছিল, মানে বিশ্বকাপ ছাড়াও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে তারা মোট 22 বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে থেকে 12টিতে জিতেছে স্পেন, আর 5টা ম্যাচে জিতেছে বেলজিয়াম। হ্যাঁ, আর 5টা ম্যাচ হয়েছে ড্র হয়েছিল। তো এই হচ্ছে প্রাথমিক পরিসংখ্যানটা আর কি, মানে আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচে তাদের পরিসংখ্যানটা হচ্ছে এরকম। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশ্বকাপের যদি আপনাকে যদি আমি বলি, বিশ্বকাপে 2 বার তার মুখোমুখি হয়েছে। একবার হচ্ছে যে 86-তে মুখোমুখি হয়েছে, একবার 90-তে মুখোমুখি হয়েছে। 86 সালে বেলজিয়াম স্পেনকে প্রথমে নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হয়েছিল, তারপরে টাই ব্রেকারে আর কি বেলজিয়াম জিতেছিল সেই সময়তে, 86 বিশ্বকাপে বলছি। তারপরে এসে 4-5 টাই ব্রেকারে 4-5 গোলে জিতেছিল। এবং পরবর্তীকালে 90 বিশ্বকাপে যখন হলো, 90 বিশ্বকাপের গ্রুপ পর্বেতেই এর প্রতিশোধটা স্পেন নিয়ে নিল 2-1। জাস্ট মনে হলো যেন গত বিশ্বকাপে সেই স্মৃতি ভুলতে না পেরে সেই প্রতিশোধটা নিল হচ্ছে 90 বিশ্বকাপে। মধুর একটা প্রতিশোধ। হ্যাঁ, মধুর প্রতিশোধ তারা একটা নিল। এবং এটা হচ্ছে প্রাথমিক পরিসংখ্যান। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে যে এই বিশ্বকাপে এ পর্যন্ত স্পেন 5টা খেলায় অংশ নিয়েছে, এবং 5টাতেই কিন্তু একমাত্র কেপ ভার্দের
সাথে ড্র করা Draw ছাড়া করেছে। অন্য বাকি চারটেতেই কিন্তু তারা ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে আর জয়লাভ কি। করেছে। এবং সেই ক্ষেত্রেও কিন্তু একটা তাদের তারা এগিয়ে রয়েছে বেলজিয়ামের তুলনায়। যদিও বেলজিয়ামে এখনো পর্যন্ত লুকাকু খেলছেন, যদিও ফর্ম এবং শক্তিতে বেশ না একটু খুব injury বেশি রয়েছে ফর্মের তার। ইনজুরিতে আছেন উনি। গত ম্যাচে মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে উনি কিন্তু সাইডলাইনে ছিলেন এবং উনি একদম শেষে অতিরিক্ত সময় মাঠে নেমেছেন, মাঠে নেমে একটা গোল একটা গোল করেছে। যদিও লুকাকুর গোল করার দরকার ছিল না, কারণ ইতিমধ্যেই 3টে গোল মানে গোলটা শোধ করে 3টা গোল অলরেডি কিন্তু Already দেয়া হয়ে দেয়া হয়েছে এবং তারা এগিয়ে রয়েছিল। সেটি কিন্তু মানে যুক্তরাষ্ট্রের এবারের যে বিশ্বকাপ 3টি দেশ মিলিয়ে যে বিশ্বকাপ হচ্ছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাষ্ট্র অন্যতম হোস্ট বলতে কি একটা বড় ধরনের একটা হোস্ট। এটি প্রভাব বলয় ছিল সেখানে মার্কিন প্রেসিডেন্ট প্রভাব বলয় বলতে কি আসলে এই প্রথমবারের মতন দেখলাম না, হয়তো বিশ্বকাপে এর আগে অনেক রকমের রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো দেশের প্রেসিডেন্ট যে এইভাবে হস্তক্ষেপ করতে পারেন এবং সবচাইতে মানে দর্শকদের মনে যারা ফুটবল প্রেমী, ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে আসলে একটা শিল্প মনে করেন, তারা তাদের কাছে একটা দাগ পড়েছে তাদের মনের মধ্যে যে প্রেসিডেন্ট হ্যাঁ বলতেই পারে যে হ্যাঁ প্রেসিডেন্ট কিন্তু বলেছিলেন এইভাবে যে আমার মনে হয় না যে এটা ফাউল হয়েছিল, আমার মনে হয় যে এটা ঠিকই ছিল, রেফারি বোধহয় দেখতে সেটা পায়নি। বলা পর্যন্তই থাকা উচিত ছিল, থাকা কিন্তু উচিত ছিল। পরবর্তীতে একটা প্রশ্ন করতে চাই, যেমন ফ্লোরিন বালোগান যার রেড কার্ড তুলে নেওয়া হয়েছে পরবর্তীতে, এটা কি আসলে পারে কিনা বা এটা কতটুকু আপনার চোখে আপনি যদি বলতেন না আমি দৃষ্টিকটু মনে হয়েছে কিনা? দৃষ্টিকটু তো অবশ্যই মনে হয়েছে। দৃষ্টিকটু আমি কেন, মানে আমি তো হচ্ছি যে একজন খুব সাধারণ দর্শক, ফুটবল খেলা ভালোবাসি, ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখে এই বিশেষ করে 82, 86, 90 বিশ্বকাপ আমি দেখেছি। তো তারপরে হচ্ছে যে বিশ্বকাপ দেখেছি টেলিভিশনে দেখেছি, অবশ্যই এটা বলতে হবে। আপনি হয়তো ভাবতেই পারেন যে আমি ওখানে ভেন্যুতে যে দেখেছি, না, টেলিভিশনে দেখার সৌভাগ্য আমার হয়েছে সেই সময়তে। তো 86 বিশ্বকাপটা যখন হয়, ম্যারাডোনা তখন তুঙ্গে, মধ্য গগনে ম্যারাডোনা। হ্যাঁ, সেই ম্যারাডোনার অপ্রতিরোধ্য গতি, ডিবলিং, টেকল, সব দিক থেকে একটা অন্য ম্যারাডোনা মানে উচ্চতায় ছিলেন তিনি। তখন বাংলাদেশ সময় খেলা হতো রাত্রি 2:30 থেকে 3টের মধ্যে, সেই খেলাগুলো হতো আর কি। মেক্সিকোতে হয়েছিল, সেই মেক্সিকো 86 বলা হয়ে থাকে, সেই ইয়েটা ছিল মেক্সিকোতে বিশ্বকাপটা হয়েছিল 86। সেই ম্যারাডোনা তখন আইডল হিসাবে লোকের মধ্যে জায়গা করে নিয়েছিল, যে আসলে পেলের পরে ম্যারাডোনা না, তার মাঝখানেও আমরা জিকো, ব্রাজিলের আরো বেশ কিছু গল্প সক্রেটিস রয়েছে। ছিল, অনেকেই ছিলেন সেই সময়। হ্যাঁ, কিন্তু ম্যারাডোনা আসলে সক্রেটিসকে কয়জন লোক মনে রেখেছে, জিকোকে কয়জন লোক মনে রেখেছেন? হ্যাঁ, এদিকে আমরা অন্য দলগুলো প্লাতিনি, সিলাচি, এদের কথা কয়জন লোক মনে রেখেছে? কিন্তু সেক্ষেত্রে ম্যারাডোনা ম্যারাডোনা হচ্ছে যে বলা হয়ে থাকে যে মানে যদিও ওই সেই মেক্সিকোতেই তার ওই যে ঈশ্বরের হাতে যে গোলটি, তিনি হ্যান্ড অফ গড উনি বলেছিলেন যে এটার কিছুটা ঈশ্বরের হাত ছিল আর কিছুটা ম্যারাডোনার মাথা ছিল এর মধ্যে। হ্যাঁ, মানে আসলে আরেকটা বিষয় একটু আপনাকে একটু জানতে চাচ্ছি, বালোগানের যেই রেড কার্ড, আমার মনে হয় পরিসংখ্যান এই প্রথম হয়তো বা এরকম মুহূর্তে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রেড কার্ড তুলে নেওয়া হয়েছিল এবং নামার পরও সে একটা গোল করেছিল। হ্যাঁ, বিশ্বকাপের ইতিহাসে একটা বলি, বিশ্বকাপের ইতিহাসটা কিন্তু খুব একটা সাদা নয়, অনেক কালো অধ্যায় কিন্তু বিশ্বকাপের ইতিহাসে। 1930 সাল থেকে 2026 সাল পর্যন্ত, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধ পর্যন্ত আমি বলবো, যখন মুসোলিনি, ইতালির ফ্যাসিবাদের জনক বলা হয়ে থাকে মুসোলিনিকে, সেই মুসোলিনি, তারপরে হিটলার, ধারণাই করা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা বিশ্বকাপটা নিজেদের করে নিয়ে নেবে, চুরি করে নিতে পারে। হ্যাঁ, মাঝখানে অনেক দিন বিশ্বকাপ হারিয়ে গেছিল, তখন তো জুলি রিমে কাপ ছিল, জুলি রিমের নামে কাপটা হয়েছিল, জুলি রিমের কাপটা হয়তো তারা নিয়ে নিতে পারে, সেজন্য কেউ একজন লুকিয়ে রেখেছিল সেটাকে একটা জুতোর বাক্সের মধ্যে, তারপরে একটি কুকুর গন্ধ শুকে শুকে যে সেটা বের করেছিল, সেটা আর এক ইতিহাস। যাই হোক, বিশ্বকাপের ইতিহাস কিন্তু খুব একটা সাদা নয়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ আমাদের পৃথিবীতে মঞ্চস্থ হয়েছে, পৃথিবীর বিশ্বাঙ্গনে যে বিশ্বকাপগুলো মঞ্চস্থ হয়েছে, 1930 সালে ফাইনাল খেলা হয়েছিল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে। তো সেই আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে আর্জেন্টিনা হেরে গেছিল, অনেক বেশি ব্যবধানে হেরেছিল।
সরি ভুল বললাম, উরুগুয়ের বিরুদ্ধে, প্যারাগুয়ে নয়, উরুগুয়ের বিরুদ্ধে। এখন যেটা হয়েছে যে তখন সেই প্রথম বিশ্বকাপে তো 2 ধরনের বল দিয়ে খেলা হয়েছিল। কেন 2 ধরনের বল দিয়ে খেলা হয়েছিল? তখন স্ট্যান্ডার্ড কোনো বল ছিল না। বিশ্বকাপের স্ট্যান্ডার্ড বল না থাকার কারণে এক এক দল এক এক রকম বল দিয়ে খেলতো। তো এখন যে দল যে বলে খেলে অভ্যস্ত, তারা দাবি করছে যে আমরা এই বল দিয়ে খেলবো। তখন সিদ্ধান্ত ছিল যে না, 2 দলেই মানে প্রথমার্ধে এক দলের বল দিয়ে খেলা হবে, দ্বিতীয়ার্ধে এক দলের বল তাদের দিয়ে পছন্দের মতো বল দিয়ে খেলা হবে। প্রথমার্ধের খেলা হয়েছিল আর্জেন্টিনার পছন্দের বল দিয়ে, সেই বলটা ছিল হালকা হালকা। এবং তারা সেভাবে খেলেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন উরুগুয়ে যখন তাদের বল দিয়ে খেলা শুরু করলো, বলটা একটু ভারী বা তাদের মতন করে বল ছিল, তখন দেখা গেল যে আর্জেন্টিনা তার সাথে পেরে উঠছে না। তারা তাদের মতন গোল দিয়ে সম্ভবত 4-1 বা 4-2 এরকম ব্যবধানে আর্জেন্টিনা সেই প্রথম বিশ্বকাপের প্রথম ফাইনালে পরাজিত হয়েছিল। তারপরে অনেক বিবর্তন, বলেরও বিবর্তন ঘটেছে, অনেক নিয়মের বিবর্তন ঘটেছে, প্রযুক্তিযুক্ত হয়েছে, ফিফা এসছে। ফিফা এখন বলে যে ফুটবল বিশ্বকে ইউনাইট করবে, একত্রিত করবে। হ্যাঁ, অনেক কথাবার্তা তারা বলছেন। কিন্তু সেই যে আমি আবারও ফিরে আসছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র তখন বলের কারণেই বিতর্কিত হয়নি খেলা, অনেক নানাবিধ কারণে বিতর্কিত হয়েছে। যে কখনো কখনো মানে ড্রেসিং রুমের মধ্যে নেগোসিয়েশন হয়েছে 2 দলের মধ্যে। হ্যাঁ, তখন ইউরোপিয়ান কিছু কিছু দেশ তারা ওই ল্যাটিন আমেরিকা খেলতে যায়নি, তাদের এটা কৌলিন্যে মানে তাদের ইয়েতে বাঁধে যে আমরা কুলিন, আমরা ওখানে কেন খেলতে যাব ওদের সাথে, না আমরা যাব না, আমরা আটলান্টিক পার হয়ে ওপারে যাব না, এটা তারা বলে তারা খেলতে যায়নি। এবং আরও ব্যাপার হয়েছে যে এমনও দেখা গেছে যে স্টেডিয়ামে বিশ্বকাপ খেলা হচ্ছে, বিশ্বকাপের ম্যাচ চলছে, সেই স্টেডিয়ামের নিচে একটি গুমঘর, কারাগার, যেখানে বন্দীদেরকে হত্যা করা হচ্ছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি আমি, সেই সময়তে। এবং জার্মানি মানে কি বলবো, বিশ্বকাপের ইতিহাসে যে কালো অধ্যায়গুলো আছে না, সেই কালো অধ্যায়ের মধ্যে ইটালির, জার্মানি, এরা কিন্তু একটা বিশেষ নাম ধরে আছে কিন্তু। হ্যাঁ, সেই মানে ইতিহাসের সাথে জড়িত এই নামগুলো। এবং যদি আমরা কালো অধ্যায়ের কথা চিন্তা করি তখন কিন্তু এই নামগুলো, হ্যাঁ, জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন, তারা 90 বিশ্বকাপ জিতেছে। ইটালি তারাও বিশ্ব চ্যাম্পিয়ন, তারাও করেছে। কিন্তু সেটা আধুনিক যুগে, কিন্তু তাদের যে ইতিহাস, সেই ইতিহাস ঘাঁটলে কিন্তু অনেক কালো জিনিস বেরিয়ে আসে, এটা আমরা দেখতে পাই। এমনও হয়েছে বিশ্বকাপের উন্মাদনা যাকে বলা হয়, উন্মাদনার ক্ষেত্রে যদি আপনি কথা বলেন, আমরা এসকোবারের কথা বলতে পারি, কলম্বিয়ার ভালদেরামার দলের লোক। হ্যাঁ, আর আত্মঘাতী গোল হতেই পারে, এটা তো কেউ ইচ্ছে করে নিজের গোল পোস্টে গোল ঢুকায় না। হ্যাঁ, এবং আরেকটা জিনিস ব্যাপার ছিল যে বুকি যারা থাকে, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ম্যাচ ফিক্সিং, অমুক তমুক। হ্যাঁ, ম্যাচ ফিক্সিং কিন্তু সেটা যেটা হতো একদম উচ্চ পর্যায়ে। হ্যাঁ, হয়তো কোচের সাথে প্রেসিডেন্টের একটা ফিক্সিং হয়ে গেল, হ্যাঁ, কোচ বলে দিল যে তোমরা এইভাবে খেলবে। হ্যাঁ, কিন্তু স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং বা একটা গোল, আত্মঘাতী গোল দিয়ে দাও, এটা এরকম কিন্তু খুব একটা শোনা যেত, ফুটবলের কথা শোনা যেত না বা যায়ও না এখনো। এখন তো অনেক প্রযুক্তি, ভিআর টিআর অনেক কিছু হয়েছে, প্রযুক্তি এখন বলের মধ্যে প্রযুক্তি স্থাপন করা আছে, একটা মাইক্রোচিপ বসানো আছে। এই একটা অফসাইড মাঝখানে একটা খেলার মধ্যে দেখলাম যে প্লেয়ারের চুল ছুঁয়ে গেছে, হেড করতে গেছে, প্লেয়ার চুল ছুঁয়ে গেছে, সেই শব্দটা ভিআর রুম থেকে তারা শব্দটা পেয়েছে এবং অফসাইডের ফাঁদে পড়ে গেছে। তখন নোটিস করেছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। এরকম ব্যাপারটা রয়েছে। কিন্তু এখনকার একটা বিষয় আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে এবার বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে রেফারিং নিয়ে। এবারের বিশ্বকাপে রেফারিং যিনি আছেন বা রেফারিংদের যেই প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, পিয়ের লুইজি কলিনা, অত্যন্ত বিখ্যাত একটি নাম, এবং তিনিও কিন্তু কিছু ব্যাখ্যা দিয়েছেন এবারের মিশর এবং আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে। সে বিষয়ে আপনার কি মন্তব্য? তা উনি কিন্তু বলেছেন যে উনি কিন্তু মানে একভাবে মানে সর্বৈবভাবে বলেছেন যে না, রেফারিং এর কিন্তু কোনো রকম কোনো তিনি তার চোখে পড়েনি। এবং তাকে এই যে আপনি যার কথা বললেন, লুইজির কথা বললেন, উনি কিন্তু সর্বকালের সেরা রেফারির সম্মান পেয়েছেন। মানে এখনো পর্যন্ত সর্বকালের সেরা রেফারি তিনি 4টি ভাষায় কথা বলতে জানেন ফ্লুয়েন্টলি। তিনি যখন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতেন, এখন তিনি রেফারি করেন না, এখন তিনি রিটায়ার করেছেন, মাঠে থাকেন না, কিন্তু তিনি 4টি ভাষায় কথা বলতে জানতেন। এবং প্লেয়ারদের সাথে খেলার আগে
ইন্ডিভিজুয়ালি কথা বলে নিতেন তিনি। এবং তার আমরা যখন আমরা বিভিন্ন সময় দেখেছি যে তার পুরনো তার যে চোখের ভাষা সব প্লেয়াররা পড়তে পারতেন, তাকে কতটা কঠোর ছিল। কঠোর পড়তে পারতেন কি, তাকে বলা হতো ইগলের চোখ। তখন তো ভিএআর ছিল না, মানে তখন এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটা ছিল না, এত প্রযুক্তি ছিল না, কোনো প্রযুক্তি ছিল না তখন এতটা। হ্যাঁ, আমরা টেলিভিশনে খেলা দেখতাম, টেলিভিশনে খেলা দেখা মানে কি, মানে গ্যালারির বাইরে থেকে বা গ্যালারির মধ্যে টেলিভিশন ক্যামেরা লাগিয়ে সেখান থেকে করা হচ্ছে। হ্যাঁ, তখন ওই ওপরের মুভিং ক্যামেরাও ছিল না, ড্রোন ছিল না, কিছুই ছিল, ভিআর ছিল না। হ্যাঁ, এখনকার যেরকম কানের সাথে রেফারি ক্যামেরা লাগিয়ে নিচ্ছে, মানে রেফারির পয়েন্ট অফ ভিউ থেকে যাতে দর্শক দেখতে পায়, সেই সিস্টেমটাও করা হয়েছে এবারের বিশ্বকাপে। তখন তো এত কিছু ছিল না, তার চোখকে বলা হতো ইগলের চোখ। হ্যাঁ, একজন কলিনাই অনেক কিছু অনেক কিছু। একজন তার 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 একটা অসুখ ছিল, যে অসুখের কারণে তার চুল টুল সব পড়ে গেছিল, এবং এটাকেই তাকে একটা আইকনিক লুক কিন্তু দিয়েছিল। তার চোখ দুটো ছিল নীল, মাথাটা নীল, তিনি যখন তাকাতেন এমনিতেই তো প্লেয়ারদের হৃদয় কেঁপে ওঠার কথা তার ওই সেই চোখ দেখে। তখন বলা হতো, একটা পত্রপত্রিকায় তখন লেখা হতো যে আসলে পিয়ের লুইজি কলিনা যখন উপস্থিত থাকতেন রেফারিং এর জন্য, তখন প্লেয়াররা আলাদাভাবে তাকে নিয়ে সতর্ক থাকতে হতো। অবশ্যই সতর্ক থাকতে হতো, কারণ কোনো রকমের এমন দেখা গেছে, আমরা দেখেছি দুই দলের খেলা হচ্ছে, প্লেয়ারদের মধ্যে বিশেষ করে ফুটবলটা তো অত্যন্ত পরিশ্রমের একটি খেলা, এবং এই পরিশ্রম করতে যেয়ে অনেক সময় মেজাজ ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে প্লেয়ারদের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে দুই প্লেয়ারের মুখোমুখি দাঁড়ানো, ঝগড়া করা, ওখানে মাঝখান থেকে রেফারি তাদেরকে সরিয়ে দিত। এমনও দেখেছি যে রেফারির সাথে লুইজি যে একটা খেলা পরিচালনা করছিলেন, এবং দুই দলের এরকম দুই খেলোয়াড় এরকম মুখোমুখি তারা হচ্ছে যে ঝগড়া করছে মানে একটা অচল অবস্থার সৃষ্টি হচ্ছে খেলার মধ্যে। উনি যে একদম নিজের ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন একজনকে আরেকজনকে, এবং মানে একদম চোখ মুখ ঘুচিয়ে প্লেয়ারকে সাবধান করে দিলেন যে এরপরে যদি একটা কথা শুনেছি, তোমাকে, তোমার কোচকে, সব কটাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেবো, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এবং ফুটবল খেলায় কিন্তু এরকম একটা ব্যাপার আছে যে কোচকেও লাল কার্ড দেখানো যেতে পারে। হ্যাঁ, ডাগআউটে বসে আছে একজন, তাকেও কিন্তু লাল কার্ড দেখিয়ে বলা যেতে পারে তুমি আগামী 2 ম্যাচের জন্য এই ডাগআউটে বসতে পারবে না। এটাও কিন্তু এরকম ইতিহাসও কিন্তু রয়েছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কিংবা বিশ্ব ফুটবলের ইতিহাসে। আরেকটু বলতে চাই, কারণ এই বিষয়টা এখন খুব আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশীয় দর্শকদের মাঝে, সেটা হচ্ছে যে মিশরের যিনি একজন ফিফার অধীনস্থ ছিলেন, ফিফার আন্ডারে যিনি রেফারিং করেছেন, এমন একজন ব্যক্তি বলেছিলেন যে আসলে রেফারিংদের মধ্যে ওই ধরনের কোনো ভুল করার সুযোগ নেই। এবারের বিশ্বকাপও যেটা হয়েছে এটা নিছক আলোচনা ছিল, খুব বড় কোনো বিষয় ছিল না, এবং রেফারি এবং সবার মতামতের ভিত্তিতে আপনি বলতে পারেন যে সুষ্ঠু একটি বিশ্বকাপের দিকে আমরা এগোচ্ছি কি? নিশ্চয়ই হচ্ছে। আপনি যদি রেফারিং এর কথা বলতে চান, ম্যারাডোনার হ্যান্ড অফ গড যে গোলটা হয়েছিল, সেই গোলটাও তো রেফারির চোখে এড়িয়ে গেছিল, কিন্তু সেটাকেও তো গোল বলে গণ্য করা হয়েছিল। এর কারণ হচ্ছে যে তখন প্রযুক্তি এত উন্নত ছিল না, 1986 সাল। তখন কিন্তু প্রযুক্তি বলতে ভিএআর ছিল না, এতগুলো ক্যামেরাও ছিল না, যদিও সরাসরি সম্প্রচার হচ্ছে প্রত্যেকটা খেলা, সেই সালেও সরাসরি সম্প্রচার হয়েছে, কিন্তু এত প্রযুক্তি ছিল না, রেফারির চোখ এড়িয়ে গেছে। পরে ম্যারাডোনা যদি কোনোদিন স্বীকার না করতে পারতেন। একটা জায়গায় দাদা আমি আপনাকে একটু থামাবো, সেটা হচ্ছে যে ভিএআর যখন এই সিদ্ধান্তগুলো দিচ্ছেন তখন একটু কি দেরি হয়ে যাচ্ছে কিনা, যার জন্য কি এত সমালোচনার জায়গা তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। ফুটবল খেলা তো গতির খেলা। এখন একটা হয়তো ফাউল হয়েছে কি হয়নি, সেটা ভিআরের যারা রেফারি থাকেন, ওখানে ভিআর রুমের মধ্যে যারা রেফারি থাকেন, তারা হয়তো তাদের চোখে ধরা পড়েছে। অনেকগুলো টেলিভিশন মনিটর, আমাদের যেরকম প্রোডাকশন কন্ট্রোল রুম, পর্যালোচনার জন্য তারা সময় নিচ্ছেন, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করে নিচ্ছেন, এবং সেটা কি খুব বেশি দেরি হচ্ছে? 1 মিনিটও কিন্তু দেরি হচ্ছে না। 1 মিনিট 60টা সেকেন্ড কিন্তু অনেকখানি সময়, 60 সেকেন্ডও দেরি হচ্ছে না। আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচে তারা যতক্ষণে পর্যালোচনা করছেন ততক্ষণে কিন্তু একটি গোল হয়ে গেছে, যার কারণে কিন্তু সমালোচনার তৈরিটা বেশি হয়েছে, সুযোগটা বেশি থাকছে। অফসাইডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অফসাইডের ক্ষেত্রেও কিন্তু এবারে ওই 5 সেন্টিমিটার, আগে ছিল 10 সেন্টিমিটার পর্যন্ত অফসাইড করা, ধরো 10 সেন্টিমিটার এগিয়ে গেলে পরে একটা 10 সেন্টিমিটার কিন্তু, হ্যাঁ, এখন সেটাকে কমিয়ে 5 সেন্টিমিটারে নিয়ে আসা হয়েছে প্রযুক্তির মাধ্যমে। সেটার সিদ্ধান্ত দিতে গেলেও তো একটু সময় লাগছে। লাইন্সম্যানকে ফ্ল্যাগ তুলতে আগে কি হতো, যখন এইসব ছিল না, লাইন্সম্যানকে চোখ রাখতে হতো, লাইন্সম্যান যখন ফ্ল্যাগ তুলতো তখন রেফারি বাঁশি বাজাতেন। আচ্ছা, এখন ভিআর থেকে ওই 5 সেন্টিমিটারের ব্যবধান, হয়তো একটু একজন প্লেয়ারের আরেকজন প্লেয়ারের হাঁটুটা বেরিয়ে রয়েছে সামনে, জাস্ট একটু বডিটা মুভমেন্ট হয়েছে একটু সামনে, সেইটাকে
লাইন্সম্যানের চোখে হয়তো ধরা পড়ছে না, নাও পড়তে পারে, বাট সেটা নিশ্চয়ই ভিআর ধরে শেষ পড়ছে। করার আগে দাদা একটা বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ফিলিস্তিন আলোচনায় এবার বিশ্বকাপ না থেকেও কিন্তু তারা আলোচনায় রয়েছেন, সেই বিষয়ে যদি আপনার কিছু বলবার। হ্যাঁ, ফিলিস্তিন আসলে একটা মানবেতর জীবনযাপন করছেন ওখানকার মানুষ। এটা কিন্তু খুবই সত্যি কথা যে নিরীহ মানুষের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে। হ্যাঁ, তারা আজকে রাত্রিরে কোথায় থাকবে তারা নিজেরাও জানে না, তাদের মাথার উপরে ছাদ নেই। তারা যে সমুদ্রের ধারে তাঁবু খাটিয়ে তারা রাত্রি যাপন করছেন, সেখানেও তারা নিরাপদ না। সেখানেও নিরাপদ না, সেখানেও বোমা বোমা হামলা চালানো হচ্ছে। এর মধ্যেও এত সব কিছুর মধ্যেও তারা কিন্তু ফুটবলকে ভালোবাসে, এবং এই ভালোবাসা থেকে কিন্তু এরকম হয়েছে যে বিশ্বের এবারকার বিশ্বকাপে বিভিন্ন খেলায় তাদের পতাকা কিন্তু হাতে নিয়ে, সব দেশ না হলেও Maximum। অনেক দেশ তাদের পতাকা হাতে গ্যালারিতে ছিল, এবং নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে তাদের পক্ষে স্লোগান হয়েছে ফ্রি প্যালেস্টাইন। Free Palestine। তারপরে হচ্ছে টরন্টোতে হয়েছে, কানাডা টরন্টোতে বিশ্বকাপ যেদিকে ওদের যে ডেবিউ ম্যাচ ছিল, প্রথম ম্যাচের আগে তারা সেখানেও ডেমনস্ট্রেট করেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। অ্যাকচুয়ালি ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে তাদের এই প্রতিবাদ। দাদা আপনাকে ধন্যবাদ, আবারও দেখা হবে আপনার সাথে কোনো এক অনুষ্ঠানে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বিকেল 5টা নিউজ আওয়ার আজ এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।